উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, জন্ম 12ই মে 1863, মৃত্যু 20 ডিসেম্বর 1915। উপেন্দ্রকিশোর ছিলেন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক এবং সুরকার। সন্দেশ পত্রিকা তিনি শুরু করেন, যা পরে তার পুত্র সুকুমার রায় এবং পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি গাইন, বাঘা বাইন, টুনটুনির বই ইত্যাদি তার অমর সৃষ্টি। আজকের গল্প তারই লেখা পাকা ফলার। তাহলে শুরু করা যাক। পাড়াগাঁয়ে এক ফলারে বামুন ছিল। যারা তাকে নিমন্ত্রণ করত তারা সকলেই ছিল খুব গরিব। দই চিনের বেশি কিছুই খেতে দেওয়ার ক্ষমতা তাদের ছিল না। ব্রাহ্মণ শুনেছিল দই চিনের ফলারের থেকে পাকা ফলারটা ঢের ভালো। সুতরাং এরপর যে ফলারের জন্য নিমন্ত্রণ করতে আসলো তাকে সে বলল পাকা ফলার খাওয়াতে হবে। সে বেচারা গরিব লোক, পাকা ফলার সে কোথা থেকে দেবে? তাই সে বিনয় করে বলল, মশাই, পাকা ফলার দেওয়া কি যার তার কাজ? রাজারা হলে তবে পাকা ফলার দিতে পারে। এ কথা শুনে ব্রাহ্মণ বলল, তবে রাজা যেখানে থাকে সেখানে গিয়েই আমি পাকা ফলার খাবো। ব্রাহ্মণ পাকা ফলার খাওয়ার জন্য রাজার বাড়ি চলেছে। পথে যাকেই দেখে তাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, রাজার বাড়িটা কোনখানে? একজন তাকে বলল, ওই দেখো রাজার বাড়ি, ওই যে পাকা বাড়ি দেখছো ওইটাই রাজার বাড়ি। বামুন পাকা ফলার যেমন শুনেছে সেরকম পাকা বাড়ি কোনোদিন দেখেনি। সুতরাং পাকা বাড়ির কথা শুনে সে ভারী আশ্চর্য হয়ে রাজার বাড়ির দিকে তাকালো। সে দেশের সব লোকেরই কুঁড়ে ঘর, খালি রাজার একটা সুন্দর পাকা বাড়ি ছিল। রাজার বাড়ি দেখে ব্রাহ্মণের মুখে লাল পড়তে লাগলো। সে গদগদ সরে বলল, পাকা বাড়ি? আহা, পাকা বাড়িই বটে, হবে না কেন? সে যে রাজা, তাই অমন বাড়িতে থাকে। ওইটা তৈরি করতে না জানি কত ক্ষীর, ছানা আর চিনি লেগেছিল। এই মনে করে ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়ে রাজার বাড়ির একটা কোণ কামড়ে ধরল, আর তখনই হু হু করে কামড় ছেড়ে দিল। তারপর ভাবতে লাগলো, তাই তো, পাকা ফলারের এত নাম। আর খানিকটা ভেবে বলল, ওহো, বুঝেছি, এটা ঠিক নারকলের মতো আর কি। ওটা ওর খোলা, আসল জিনিসটা ভেতরে আছে। এই বলে সে আগের থেকে দ্বিগুণ উৎসাহে কামড়াতে আরম্ভ করলো। তার দুটো দাঁত ভেঙে গেল, তাতেও তার গ্রাহ্য নেই। কামড়াতে সে সেই কোণের অনেকখানি তখন ভেঙে ফেলেছে, আর মনে করছে আর বেশি বাকি নেই, এরপরেই পাকা ফলার আসবে। এমন সময় কোথা থেকে মস্ত পাগড়িওয়ালা এক দারোয়ান এসে তাকে ধরে ফেললো। আরে ঠাকুর, ক্যা করতে হো? মহারাজকে ইমারত খা ডালতে হো, চলো তুম হামারে সাথ। এই বলে দারোয়ান তাকে নিয়ে রাজার কাছে নিয়ে চলল। দারোয়ানের কাছে সকল কথা শুনে রাজা বললেন, কি ঠাকুর, ওখানে কি করছিলে? ব্রাহ্মণ উত্তর দিল, মহারাজা, আমি পাকা ফলার খাটছিলাম। খোলাটা না ভাঙতেই এই বেটা দারোয়ান আমাকে ধরে এনেছে। এই কথা শুনে রাজামশাই হো হো করে হাসতে লাগলেন, আর বেশ বুঝতে পারলেন ঠাকুরের পেটে অনেক বুদ্ধি। যা হোক, তার সাদাসিধে কথাগুলি রাজার বেশ ভালো লাগলো। সুতরাং তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণকে পেট ভরে পাকা ফলার খাবার জন্য যত ময়দা, ঘি আর মিঠাই লাগে সব দাও। ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করতে করতে ময়দা, ঘি আর মিঠাই নিয়ে ঘরে ফিরল। আসবার সময় বলে আসলো, পাকা ফলার খেয়ে সে আবার রাজামশাইকে আশীর্বাদ করতে আসবে। পরের দিন সকালে রাজামশাই মুখ হাত ধুয়ে সভায় আসতেই সে ব্রাহ্মণকে দেখে জিজ্ঞাসা করলো, কি ঠাকুর, কাল পাকা ফলার খেলে কেমন? ব্রাহ্মণ বলল, মহারাজ, অতি চমৎকার খেয়েছি। পাকা ফলার কি মন্দ হতে পারে? গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল, জলে দিয়ে গুলে শেষে তরল হলো, কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল। ময়দা আর ঘি দিয়ে যে লুচি তৈরি করতে হয় ব্রাহ্মণ বেচারা তা জানতই না। কাজেই ওই কাঁচা ময়দাগুলোকেই ঘি আর মিঠাই দিয়ে মেখে সে খেতে বিশেষভাবে চেষ্টা করেছে। সহজে তরল হয় না দেখে তার মধ্যে আবার জল মিশিয়েছে। খেতে তার খুব ভালো লাগছিল, কিন্তু পেটে সইল না, এই যা দুঃখ।
রাজা দেখিলেন লুচি নিজে তৈরি করে খেতে হলে ব্রাহ্মণের ভাগ্যে আর পাকা ফলার জুটবে না। সুতরাং তিনি তার রুশোয় বামুনদের একজনকে ডেকে বললেন, এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈরি করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইয়ে দাও। রুশোয় বামুন ফলারে বামুনকে তার বাড়ি দেখিয়ে বলল, আমি খাবার তৈরি করে রাখবো, বিকালে এসে আপনি খাবেন। আমি বাড়ি থাকবো না, আমার ছেলে আপনাকে খেতে দেবে। ব্রাহ্মণ রাজি হয়ে গেল, বিকালবেলার জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে রুশোয় বামুনের সেই ছেলেটা ভালো লোক ছিল না, একটা চোরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। রুশোয় বামুন ফলারে বামুনের জন্য লুচি সন্দেশ ইত্যাদি তৈরি করে তার ছেলেকে বলল, সেই লোকটি এলে তাকে বেশ করে খাওয়াস। তার ছেলে বলল, তার জন্য কিছু চিন্তা করো না, আমি তাকে খুব যত্ন করে খাওয়াবো এখন। রুশোয় বামুন রাজবাড়িতে রান্না করতে চলে গেল, আর তার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজনে মন দিল। 2 সেরের বেশি লুচি আর তার মতো তরকারি, মিঠাই ইত্যাদি তৈরি হয়েছিল। খানচারেক লুচি আর খানিকটা তরকারি ফলারে বামুনের জন্য রেখে আর সমস্তটাই সেই হতভাগা তার সেই বন্ধু আর নিজের জন্য রেখে দিল। ফলারে বামুন আসলে পরে তাকে সেই 4খানা লুচি খেতে দিল। সে বেচারা জন্মেও লুচি খায়নি, তাতে আবার এমন চমৎকার লুচি। রাজার বামুন ঠাকুর যা তৈরি করেছে, এমন জিনিস 2-4টে মাত্র খেয়ে তার পেট ভরলই না, বরং তার খিদে বেড়ে গেল। সেই খালে দুঃখ করতে লাগলো, আহা, আর যদি খানকতেক থাকতো। রুশোয় বামুনের বাড়ি থেকে বের হয়ে ফলারে বামুন রাস্তা দিয়ে চলল। তার মনে দুঃখ রাখবার আর জায়গা ধরছে না। সে খালি বললে চলে, আহা, আর যদি খানকতেক দিত। এমন সময় হয়েছে কি, রাজার প্রধান ভাণ্ডারী সে ওই রাস্তা দিয়ে চলছিল। সে নিজের হাতে সেই দিন সকালবেলা ফলারে বামুনের জন্য পুরো 2 সের ময়দা আর তার মতো অন্য সব জিনিস মেপে দিয়েছে। ফলারে বামুনের মুখে ওইসব কথা শুনে সে জিজ্ঞাসা করলো, কি ঠাকুরমশাই, কি আর খানকতেক দিত? ফলারে বামুন বলল, বাবা, আমি পাকা ফলারের কথা বলছি। রাজামশাই চিরজীবী হোক, আমাকে এমন জিনিস খাইয়েছেন, কিন্তু আর যদি খানকতেক হতো। ভাণ্ডারী জিজ্ঞাসা করলেন, আপনাকে কখানা লুচি দিয়েছিল? ফলারে বামুন বলল, 4খানা পাকা ফলার আমাকে দিয়েছিল। তখন ভাণ্ডারী সবই বুঝতে পারলো। সে কি ঠাকুরমশাই, 2 সের ময়দা দিয়েছি, তাতে কি মোটে 4টে লুচি হয়? ব্রাহ্মণ বলল, হ্যাঁ বাপু, 4খানাই তো ছিল, আর সেগুলো খুব চমৎকার লেগেছিল। ভাণ্ডারী বলল, 2 সের ময়দায় তার থেকে ঢের বেশি লুচি হয়। আমার বোধ হচ্ছে ওই রুশোয় বামুনের ছেলেটা বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে। আপনি আবার যান, এবারে গিয়ে একবারে মাচায় উঠবেন, আপনার লুচি সেখানে আছে। ব্রাহ্মণ বলল, তাই নাকি? তুমি বাবু বেঁচে থাকো, হতভাগা বেল্লিক বাঁদর, শয়তান পাজি। বলতে বলতে ব্রাহ্মণ রুশোয় বামুনের বাড়ির দিকে ছুটল। গালাগালিগুলি অবশ্য সে ভাণ্ডারীকে দেয়নি, রুশোয় বামুনের ছেলেকেই দিয়েছিল। রুশোয় বামুনের ছেলে ফলারে বামুনকে 4খানা লুচি খাইয়ে বিদায় করিয়েই তার সেই চোর বন্ধুর কাছে গিয়েছিল। সেখানে গিয়ে সে চোরকে বলল, বন্ধু, অনেক লুচি তৈরি করে মাচায় রেখে এসছি, তুমি শিগগিরই যাও, আমিও বাজার থেকে একটা জিনিস নিয়ে এখনই আসছি। চোর রুশোয় বামুনের মাচায় উঠে সবে লুচির ঢাকনা খুলতে যাবে, এমন সময় ফলারে বামুন এসে উপস্থিত। এবারে কথাবার্তা নেই, একেবারে মাচায় গিয়ে উঠল। চোর মুশকিলে পড়ল, লুকোবার জায়গাও নেই, পালাবার পথও নেই, এখন সে যায় কোথায়? শেষটায় আর কি করে, মাচার এক কোণে এক কাঠের থাম জড়িয়ে কোনো রকমে বেমালুম হয়ে থাকতে চেষ্টা করলো। একে সন্ধ্যাকাল, তার উপরে ফলারে বামুন নিতান্ত সাদাসিধে লোক, লুচি খাবার জন্য তার মনটা খুব ব্যস্ত হয়ে রয়েছে। সুতরাং সে চোরকে দেখতেই পেল না। ফলারে বামুনের সামনে লুচি, সন্দেশ, তরকারি, মিঠাই সাজানো দেখেই সে খেতে বসে গেল। পেটে যত ধরলো তত সে খেলো, আর একটা হজমি গুলিরও জায়গা নেই সেখানে। এমন সময় ভারী একটা মজা হলো। রুশোয় বামুনের ছেলে বাজার থেকে ফিরে এসছে, আর ঠিক সেই সময় রুশোয় বামুনও এসেছে। অন্যদিন সে প্রায় দুপুর রাত্রের আগে ফেরে না, কিন্তু সেদিন সে ভুল করে একটা ঝাঁঝরা ফেলে গেছে, সেটার ভারী দরকার। ছেলে আশ্চর্য জিজ্ঞাসা করলো, বাবা, তুমি এখন ফিরে এলে যে? রুশোয় বামুন বলল, ঝাঁঝরা ফেলে গেছিলুম, তাই নিতে এসছি। এতক্ষণে ফলারে বামুনের পেট এত বজাই হয়েছে যে আর একটু হলেই তার দম আটকে যায়। পিপাসায় তার গলা শুকিয়ে গেছে, কিন্তু সেখানে জল নেই, তাই সে জল জল বলে চেঁচাতে শুরু করলো, কিন্তু ভালো করে তার কথা ফুটলো না। রুশোয় বামুন তার ছেলেকে বলল, ওটা কি রে?
ছেলে দেখলো ভারী মুশকিল, ফলারে বামুনের কথা তো সে জানতো না, কাজে সে মনে করছে ওটা তার সেই চোর বন্ধু, গলায় সন্দেশ আটকে বিশ্রীভাবে জল চাইছে। বন্ধুর খবরটা বাপকে দিলে আর বন্ধুর হাড় সে আস্ত রাখবে না। আর কিছু না বললে হয়তো এখনই খোঁজ নিতে বাপ মাচায় উঠবে। এমন সময় হঠাৎ তার বুদ্ধি জোগালো। সে বলল, বাবা ওটা নিশ্চয়ই ভূত, না হলে মাচা থেকে অমন বিশ্রী আওয়াজ দেবে কেন? ভূতের কথা শুনে রুশোয় বামুন কাঁদতে লাগলো। আরও মুশকিল হলো এই যে ভূতটা জল চাইছে, তার কাছে জল নিয়ে কিছুতেই যাওয়ার ভরসা হচ্ছে না, অথচ জল না পেলে সে নিশ্চয়ই ভয়ঙ্কর চটে যাবে। তার উপর সে তখন কি করবে কোনো ঠিক নেই। ছেলের ভারী ইচ্ছা ভূতকে জল দিয়েছে, কিন্তু রুশোয় বামুন বলল, তা হবে না, যদি ভূত তোর ঘাড় ভেঙে দেয়। এই সময় তার মনে হলো যে মাচার ওপর কয়েকটা নারকেল ছাড়ানো রয়েছে, সুতরাং সে ভূতকে বলল, মাচায় নারকেল আছে, থামে আছড়ে ভেঙে খাও। ফলারে বামুনের হাতের কাছে নারকেলগুলো ছিল, তার থেকে একটা নিয়ে সে থামে আছড়ে ভাঙতে গেল, আর সেই থাম জড়িয়ে চোর দাঁড়িয়েছিল। ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করে সেই চোরের মাথাতেই নারকেল আছড়ে বসেছে, তাতে করে চোরের একেবারে মাথা ফেটে যাওয়ার জোয়ার আর কি। এরপর একটা মস্ত গোলমাল হলো। নারকেলের বাড়ি খেয়ে চোর ভয়ানক চেঁচিয়ে উঠল, আর তাতে ভয়ানক চমকে গিয়ে ব্রাহ্মণও হাউ মাউ করতে লাগলো। গোলমাল শুনে পাড়ার সব লোকের এসে জড়ো হলো। আসল কথাটা জানতে এরপর আর বেশি দেরি হলো না। চোর ধরা পড়লো, আর রুশোয় বামুন তার ছেলেকে সেই ঝাঁঝরা দিয়ে এমন ঠ্যাঙালো যে কি বলবো।